আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের সবাইকে প্রতিদিনের মতোই অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসটি নিয়ে। আমাদের সাথে কিন্তু রীতিমতো আজকে আমি অনেকগুলো বন্ধু দেখতে পাচ্ছি। আমি সুবা, এমডি কবির, ফারহান এদের পাশাপাশিও কিন্তু আমি সারিকা, এরপর হচ্ছে স্বপ্নিল, ইমু আর অনেক নতুন নতুন বন্ধু দেখতে পাচ্ছি। আপনাদেরকে সুস্বাগতম আমাদের এই ডিজিটাল ক্লাসরুম প্ল্যাটফর্মে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এবং ফেসবুক লাইভ থেকে যারা আছেন তাদেরকেও আমি ওয়েলকাম করছি আমাদের এই ডিজিটাল ক্লাসরুম প্ল্যাটফর্মে। আমরা কিন্তু দুদিন ছুটির পর আবারও আজকে চলে এসেছি ঠিক সকাল 10টার দিকে আপনাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। আজকে আমরা মূলত বাংলার যে গল্পটা পড়তে যাচ্ছি বা যে গল্পটা পড়বো, আপনারা রীতিমতো সবাই জেনে গিয়েছেন আমাদের ফেসবুক পেজ থেকে, জাগো ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে জেনে গিয়েছেন কোন গল্পটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের তৈলচিত্রের ভূত গল্পটা নিয়ে। ভূত প্রেত নিয়ে আমাদের সকলের মধ্যেই ছোটবেলা থেকে একটা আগ্রহ কাজ করে। আমরা ছোটবেলা থেকেই সন্ধ্যার দিকে দেখা গেছে গ্রামের বাড়িতে গেলে দাদা নানি বা মুরব্বী যারা আছেন বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে আমরা ভূতের গল্প শুনতে একটা অন্যরকম আকর্ষণ বোধ করি, একটা আগ্রহ আমাদের জন্ম নেয় যে হ্যাঁ দাদা ভূতের গল্প বলো, ভূতের গল্প বলো, ভূতের গল্প শুনবো। হ্যাঁ, তো এইরকম একটা ভূতের এক্সপিরিয়েন্স বা ভূতের অভিজ্ঞতা কিন্তু আপনাদের মতো একজন বন্ধু আছে এখানে, নগেন। সেই নগেন বন্ধুটি কিন্তু তার এই ভূতের অভিজ্ঞতাটা সে শেয়ার করবে তার এক ডাক্তার কাকার সাথে। এবং এখানে কি ধরনের ভূতের অভিজ্ঞতা তার হয়েছিল এবং পরবর্তীতে আসলেই কি সেটা ভূত ছিল নাকি ভূতের বেশে অন্য কোনো কিছু ছিল, সেটা আমরা জানবো পরের ক্লাসে। মূলত আজকে আমরা জানবো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কে, যেটা আমরা লেখক পরিচিতি বলি, এবং হচ্ছে গল্পটার ঠিক প্রথম পর্ব বা অর্ধেক অংশ আমরা একটু মজা করে জানার চেষ্টা করব। তাহলে কি আমরা কি সবাই রেডি আছি? আমরা কি সবাই রেডি? ওকে, আমরা যদি সবাই রেডি থাকি আমি কিন্তু গল্পটা স্টার্ট করতে পারি। ওকে ফাইন। আমরা যদি এখানে স্লাইড দেখতে পাই তাহলে অবশ্যই আমরা একটা থামস আপ দিয়ে কিন্তু জানাবো যে আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি। আশা করছি স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন আজকে আমরা মূলত এখানে কি জানবো বা কি দেখবো সেটা হচ্ছে আমরা মূলত লেখক পরিচিতি বা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে জীবনী আছে বা তিনি জীবনে আসলে কতটুকু কি করেছেন না করেছেন সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো এবং তৈলচিত্রের ভূত গল্পটার প্রথম পর্ব নিয়ে একটু আলোচনা করব এবং হচ্ছে একটা কুইজ থাকবে এবং বাড়ির কাজ থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা টপিক গুলো যেহেতু জেনে নিয়েছি, আমরা এবার মানিক বাবুর পরিচয়ের দিকে যাই। আপনারা সবাই ছবিটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? খুব পরিচিত একটি ব্যক্তি এবং বাংলা সাহিত্যের অন্যতম এক অবদান কিন্তু এই মানিক বন্দ্যোপাধ্যায় রেখে গিয়েছেন। তিনি কিন্তু খুব বেশি একটা বছর বাঁচেননি, মাত্র 48 বছর তিনি জীবিত ছিলেন। আর এই ধরনের কম বয়সী কবি বা কম বয়সী লেখকদেরকে বাংলা সাহিত্যের ভাষায় বলা হয়ে থাকে ক্ষণজন্মা কবি বা ক্ষণজন্মা লেখক। দেখুন তার নামের নিচে কিন্তু ক্ষণজন্মা লেখক চলে এসছে, ঠিক আছে? যেমন আমাদের আরেকজন ক্ষণজন্মা কবি কিন্তু আছেন বাংলা সাহিত্যে, তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। আমরা সবাই হয়তো ওনার নাম জানি। উনিও খুব বেশি বয়স বেঁচে ছিলেন না, উনি মাত্র 26 বা 27 বছর বয়স তিনি বেঁচে ছিলেন। তো হচ্ছে এই ধরনের অল্প বয়সে যারা মারা যান যে সমস্ত কবি সাহিত্যিক বা লেখকরা, তাদেরকে আসলে ক্ষণজন্মা লেখক বা ক্ষণজন্মা কবি বলা হয়ে থাকে। আমরা একটু সবাই একটু দেখে নেই উনার জন্মসালটা ছিল, দেখেন 1908 খ্রিস্টাব্দ, মানে 1908 সালে জন্মগ্রহণ করেন এই মানিক বন্দ্যোপাধ্যায়। জন্মস্থান কোথায়? সাঁওতাল পরগনার দুমকায়, ঠিক আছে? সাঁওতাল পরগনা বলতে আমরা সবাই জানি ভারতের সাঁওতাল পরগনার দুমকায় তিনি জন্মগ্রহণ করেন। তাহলে তার পৈতৃক নিবাসটা কোথায় ছিল? তার পৈতৃক নিবাস কিন্তু ছিল আমাদের এই বিক্রমপুরে। আমাদের এই বিক্রমপুরের যে মালবদিয়া গ্রাম আছে, সে মালবদিয়া গ্রামে তার হচ্ছে পৈতৃক ভিটা বা পৈতৃক নিবাস যদি আমরা বলে থাকি। এরপর দেখুন তার বিখ্যাত অনেকগুলো উপন্যাস আছে, তার মধ্যে সবচাইতে গুরুত্ব পায় মানে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, যে উপন্যাসটার কথা আমরা কম বেশি সবাই জানি, সেটা হচ্ছে 2 নম্বরে পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের জন্যই হয়তোবা মানিক বন্দ্যোপাধ্যায়কে একটু বেশি করে আমরা চিনি বা মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটা একটু বেশি করে
ফুটে আসে এই পদ্মা নদীর মাঝি নামটার জন্য। এটা খুবই বিখ্যাত একটি উপন্যাস। পাশাপাশি দিবারাত্রির কাব্য এবং পুতুল নাচের ইতিকথাও যে কম বিখ্যাত তা কিন্তু নয়। এরপর আমরা দেখতে পাচ্ছি উনার বিখ্যাত ছোট গল্প, মানে আপনাদের জন্য উনি বেশ কিছু ছোট গল্প লিখেছেন। তার মধ্যে হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হলুদ পোড়া ও হারানের নাচ জামাই। এই ছোট গল্পগুলো খুবই উল্লেখযোগ্য, যেগুলো বাংলা সাহিত্যে খুব বেশি সাড়া ফেলেছিল। আমরা কি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছি? যদি আমরা এ পর্যন্ত বুঝতে পেরে থাকি, আমরা কিন্তু রিয়াকশন অথবা ক্যামেরার মাধ্যমে থামস আপ দিয়ে আমরা কিন্তু দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি আপনাদের থামস আপ গুলো দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এ পর্যন্ত সবাই বুঝেছি। এরপর আমরা চলে যাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। দেখুন, কিশোর উপন্যাস। উনার কিন্তু জীবনে একটাই কিশোর উপন্যাস আছে, সেটা হচ্ছে মাঝির ছেলে। হ্যাঁ, এটা কিন্তু কখনোই ভুললে হবে না। আমাদের কিন্তু এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বা আসতে পারে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপন্যাসের নাম কি। উনি জীবনে একটাই কিশোর উপন্যাস লিখেছেন, সেই কিশোর উপন্যাসের নামটা হচ্ছে মাঝির ছেলে। এরপর হচ্ছে কিশোর উপযোগী গল্প, মানে হচ্ছে আপনারা যারা কিশোর আছেন, যারা এখন এই 7, 8, 9 পড়ছেন, তারা তোমরা সবাই কিশোর, তাই না? এই কিশোরদের জন্য উনি বেশ কয়েকটা কিশোর উপযোগী গল্প লিখেছেন। তার মধ্যে হচ্ছে কি কি দেখুন, কোথায় গেল, জব্দ করার প্রতিযোগিতা, 3টি সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, সনাতনী, দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা। এটা খুবই মজার, এটা আমি ব্যক্তিগতভাবে পড়েছি। আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কখনো সময় পান, সময় সুযোগ হয়ে ওঠে, অবশ্যই সূর্যবাবুর ভিটামিন সমস্যাটা পড়বেন। ঠিক আছে? সূর্যবাবুর ভিটামিন সমস্যা বলতে আমাদের মাথার উপরে যে সূর্য দেখি না, এই সূর্যকে মিন করে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এটা লিখেছেন। খুবই মজার মজার একটি গল্প, আপনারা পড়লে আসলে খুব মজা পাবেন। ঠিক আছে? যেই সূর্য আমাদেরকে ভিটামিন দিয়ে থাকে, সেই সূর্যই এখন ভিটামিন সমস্যায় ভুগছে। বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, এবং উনার জীবনে উনি যতগুলো কিশোর উপযোগী গল্প লিখেছেন, সেই গল্পের সংখ্যা হচ্ছে 27টি। খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা বা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে উনার গল্প সংখ্যা কতটি, মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্প কতটি, প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা অনেক বেশি আমাদের অবজেক্টিভে। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্প সংখ্যা হচ্ছে 27। এরপর আমরা চলে যাচ্ছি উনার মৃত্যুসাল। উনি মৃত্যুবরণ করেছেন 1956 সালের। কোথায় মৃত্যুবরণ করেছেন? কলকাতায়। উনি কলকাতায় 1956 সালে মৃত্যুবরণ করেছেন। তাহলে কি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের যতটুকু জানা দরকার, ততটুকু কি আমরা সবাই জানতে পেরেছি এবং আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা থামস আপ দিয়ে জানাবো। আর হ্যাঁ, আমি থামস আপ গুলো আপনাদের দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক লাইভ থেকে যারা আমাদেরকে শুনছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে বা কোনো ধরনের কোনো কিছু যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু জানাবেন যে এই জিনিসটা আপনার বুঝতে সমস্যা হয়েছে বা আপনি বুঝতে পারেননি। আমরা চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি এখন গল্পটায় প্রবেশ করতে পারি? আচ্ছা, গল্পটায় প্রবেশ করলে আমরা কি দেখবো? দেখুন, গল্পের একদম প্রথমে দেখা যাচ্ছে পরাশর ডাক্তার। এই পরাশর ডাক্তার, এই ব্যক্তিটা তার প্রকাণ্ড এক লাইব্রেরি, প্রকাণ্ড মানে হচ্ছে বিশাল, এই বিশাল বড় একটা লাইব্রেরিতে বসে সে চিঠি লিখছিল। চিঠি লিখছেন, ভালো কথা, তিনি হয়তো বা কাউকে চিঠিটা পাঠাবেন, সেজন্য তিনি চিঠি লিখছেন। এবং এমন অবস্থায় বা এমন সময় তার ঘরে চোরের মতো একটি ছেলে প্রবেশ করে, যে ছেলেটার নাম হচ্ছে নগেন। সম্পর্কে তিনি পরাশর ডাক্তারের ভাইপো হন, বা যেটাকে আমরা বলে থাকি ভাতিজা। তিনি পরাশর ডাক্তারের ভাইপো হন। তিনি হচ্ছে হঠাৎ করে চোরের মতো প্রবেশ করেন। চোরের মতো প্রবেশ করার পর পরাশর ডাক্তারের টেবিলের কাছে আস্তে আস্তে এগিয়ে যান এবং পরাশর ডাক্তার মুখ না তুলেই তিনি বুঝতে পারেন যে নগেন এসেছে। সে মুখ না তুলেই কিন্তু নগেনকে বলে বসে, বসে নগেন। কিন্তু নগেনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো হিল্লোড় নেই। পরাশর ডাক্তার বা তার কাকাবাবু যে তাকে বসতে বলেছে, সে ঠায় দাঁড়িয়েই আছে। পরাশর ডাক্তার চিঠি লিখছিলেন, তিনি চিঠি লেখা শেষ করলেন। চিঠি লেখা শেষ করে সেই চিঠিটাকে একটা খামের মধ্যে ভরে যাকে পাঠিয়ে দিয়ে তারপর এইভাবে করে মুখ তুলে সে নগেনকে বললেন, কি ব্যাপার, বসতে বললাম যে। তখন নগেন মানে একটু ইতস্তত হয়ে
বা এমন একটা ভাব নগেনের মধ্যে যে চোরকে বলা হয়েছে যে সে চুরি করেছে কিনা। একটা চোরকে যদি আপনি এখন জিজ্ঞেস করেন, এই তুমি কি চুরি করেছো, সত্যি করে বলো, চোর কিন্তু কাচুমাচু হয়ে বলবে, না মানে মানে আমি আসলে, এরকম একটা ভাব করবে, তাই না? ঠিক এরকম একটা ইতস্তত ভাব কিন্তু নগেনের মধ্যেও ছিল, ঠিক আছে? এবং সে এরকম ভাবে কাচুমাচু হয়ে হঠাৎ তাকে যখন বসতে বলা হলো, থপ করে সে চেয়ারের মধ্যে বসে পড়ল। এবং তার এই ভাবখানা দেখে পরাশর ডাক্তার খুবই চিন্তিত হয়ে পড়লেন যে এই ছেলেটার কি হলো, এই ছেলেটাকে তো মাস কয়েক আগেও এরকম তিনি দেখেননি। তিনি তখন কি করলেন, এই হাতের জগাগুলোকে এইভাবে এইভাবে করে সে নগেনের দিকে দেখতে লাগলেন যে ছেলেটার আসলে কি হয়েছে। নগেনের বেশ কয়েকদিন আগে মামা মারা গিয়েছেন, সেটা পরাশর ডাক্তার জানতেন। এবং মামা যখন তার মারা যায়, তখন মামার এই শ্রাদ্ধের সময় গিয়ে, বা শ্রাদ্ধের সময়, বা যেটা আমরা ইসলাম ধর্ম অনুযায়ী চল্লিশা বলে থাকি, এই শ্রাদ্ধ বা চল্লিশার সময় গিয়ে সেই জায়গা যায়। নগেন কি মামা তখন দেখেছিলেন, তখন তখন নগেনকে দেখে উনার খুব ভালোই লেগেছিল, বা মানে যেরকম তিনি দেখেছিলেন সেরকম আসলে নগেন এখন নেই, শুকিয়ে কাঠ হয়ে গেছে। মানে প্রচন্ড চিন্তা তার চোখে মুখে, দুশ্চিন্তা বলা যায়, চিন্তা না, দুশ্চিন্তা তার চোখে মুখের মধ্যে দেখা যাচ্ছে। তো এরকম একটা ভাব দেখে পরাশর ডাক্তার তিনি নিজেও বিস্মিত হয়ে গেলেন, এবং তিনি তখন চিন্তা করলেন যে নগেনের মামা মারা গেছে ঠিক আছে, কিন্তু মামা মারা যাওয়ায় নগেনের যে বিন্দু পরিমাণ চিন্তা ভর করবে তার মধ্যে, বা তার যে মন খারাপ হবে, এমন কেউ তো হওয়ার কথা না। কারণ নগেনের মামা খুবই কৃপণ স্বভাবের ছিলেন, এবং তার জন্য নগেন কখনোই তার মামাকে পছন্দ করতেন না। সবসময় মামাকে মনে মনে গালমন্দ করতেন। উপর দিয়ে শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে সে মামাকে সবসময় গালমন্দ করতেন, মামাকে সবসময় কটু কথা, বাজে কথা বলতেন। আর সবসময় মামাকে কি বলতেন, যে এই লোকটা মরে না কেন, এই লোকটা কেন মারা যায় না, এই লোকটা মারা গেলেই তো আমি বাঁচি। এরকম একটা কথা কিন্তু সবসময় নগেনের মনের মধ্যে জেগে বসতো, বা সবসময় নগেন মনে মনে কথাগুলো বলতো। তো এইরকম কথা যে মানুষ বলতে পারে, সেই মানুষ যে হঠাৎ করে কোনো মানুষের জন্য মন খারাপ করবে, বিষয়টা কিন্তু এরকম হওয়ার প্রশ্নই আসে না। তাই পরাশর ডাক্তার একটু চিন্তিত। এমন সময় নগেন হঠাৎ করে পরাশর ডাক্তারকে দুটো প্রশ্ন করে, যে আচ্ছা ডাক্তার বাবু, আমি কি পাগল হয়ে গেছি? আরেকটা প্রশ্ন করে, আচ্ছা কাকা বাবু, প্রেতাত্মা বলে কি কিছু আছে? তখন পরাশর ডাক্তার একটু হেসে মজা করেই প্রথম প্রশ্নটার উত্তর দেন এরকম ভাবে, আরে বাবা, যে পাগল হয় সে কি বুঝতে পারে যে সে পাগল হয়েছে কিনা? আসলে ঠিক, আপনি একটা পাগলকে যদি জিজ্ঞাসা করেন, এই পাগল, এই পাগল বলে যদি ডাকেন, সে পাগল কিন্তু আপনার দিকে তেড়ে ফুড়ে আসবে, এই কি, আমি কি পাগল? স্বাভাবিক। কারণ ওই পাগল ব্যক্তি কিন্তু কখনোই বুঝবে না যে সে আসলে পাগল হয়ে গেছে। এই কথাটাই ডাক্তার খুব মজা করে বললেন, যে যে পাগল হয় সে কি বোঝে যে সে পাগল হয়ে গিয়েছে? আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর ডাক্তার দেন, দেখুন, যেহেতু তিনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষ, তার ওপর তিনি আবার ডাক্তার, ও ভূত প্রেত নিয়ে ডাক্তারের বিশ্বাস থাকার কথা না, এটাই স্বাভাবিক। তখন তিনি বলেন যে প্রেতাত্মা মানে তো ভূত না, ভূত প্রেত বলে আসলে এই পৃথিবীতে কিছুই নেই। কিন্তু নগেনের মধ্যে এমন একটা ভাব যে আসলেই মানে ভূতের ভয়ে সে পুরো কাতর হয়ে গেছে। নগেন তখন এমন এক কাহিনী ডাক্তারবাবুকে বলা শুরু করে, যে কাহিনীটা ডাক্তারবাবু শুনে খুবই অবাক হয়ে যান। বিশ্বাস করতে ইচ্ছা না করলেও তিনি বিশ্বাস করতে তার, মানে কি বলবো, যে বিশ্বাস করতে ইচ্ছা না করলেও বিশ্বাস করতে তিনি বাধ্য হন। কারণ নগেন যে মিথ্যে কথা বলার ছেলে নয়, সেটা ডাক্তারবাবু জানতেন। নগেন তখন বলা শুরু করে এরকম ভাবে, নগেনের মামা খুবই কৃপণ ছিলেন, এবং এই নগেনের মামা কি করতেন, যে নগেনকে সবসময় তিনি গালমন্দ করতেন বা বকাঝকা দিতেন। এবং নগেনের মা বাবা ছিল না, নগেন এতিম থাকার কারণে মামা বাড়িতে থেকেই নগেন মানুষ। তো এই নগেনের মামা হঠাৎ করেই যখন মারা যান, তখন আমরা কি দেখতে পাই, নগেনের মামা যখন হঠাৎ করে মৃত্যুবরণ করেন, তখন নগেন হঠাৎ করে জানতে পারে যে নগেনের মামা তার জন্য বিশাল অঙ্কের একটা টাকা পয়সা বা বিশাল অঙ্কের অর্থ সম্পদ রেখে গিয়েছে, বা উইল করে দিয়ে গেছে তাকে। নগেনের মামার ছেলেদের বা নগেনের মামাতো ভাইদের যে পরিমাণ অর্থ সম্পদ নগেনের মামা দিয়ে গিয়েছেন, তার সমপরিমাণ অর্থ তিনি তার ভাগ্নে নগেনকেও দিয়ে গিয়েছেন। যেটা শোনার পর বা জানার পর নগেন খুবই অনুতাপ বা অনুতপ্ত হয়, বা তার মধ্যে এক ধরনের অনুতাপ কাজ করে, যে এত উদার মনের মানুষকে আমি সারা জীবন গালমন্দ করে এসেছি, সারা জীবন এই মানুষটাকে আমি কটু কথা বলে এসেছি। হ্যাঁ, মনে মনে আমি উপর দিয়ে শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে কখনোই এই মানুষটাকে আমি শ্রদ্ধা ভক্তি করিনি। আমার তো আসলে এই কাজটা করা ঠিক হয়নি। এই ধরনের একটা অনুশোচনা তার ভেতর সবসময় কাজ করতে থাকে। নগেন তখন ঠিক মতো ঘুমাতে পারে না।
নগেন ঠিক মতো কোনো কাজ করতে পারে না, তখন নগেন হঠাৎ করে চিন্তা করে যে না, মামার যে লাইব্রেরি ঘরটা আছে, যে লাইব্রেরি ঘরে মামার ছবি টানানো আছে, সে মামার ছবিতে গিয়ে একবার হলেও মামাকে প্রণাম করে মামার কাছে ক্ষমা চাইতে হবে, যে মামা আমি যে তোমাকে শ্রদ্ধা ভক্তি করিনি বা আপনাকে আমি শ্রদ্ধা ভক্তি করিনি, আমি আসলে ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, কারণ মামার কাছে ক্ষমা না আসা পর্যন্ত আমার আসলে শান্তি হচ্ছে না, মানে নগেনের শান্তি হচ্ছে না। হ্যাঁ, তো তখন নগেন চিন্তা করে যে আমি তাহলে যাই, লাইব্রেরি ঘরে যাই। চুপি চুপি সে রাতের বেলা লাইব্রেরি ঘরে প্রবেশ করে। লাইব্রেরি ঘরে প্রবেশ করার পর সে ধীরে ধীরে যখন লাইব্রেরি ঘরটার দিকে যায়, তখন সে লাইব্রেরি ঘরের মধ্যে 3টা ছবি দেখতে পায়। আমরা দেখতে পাচ্ছি নগেন মামার ঘরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। 3টা ছবি সে দেখতে পায়। সেই 3টা ছবির মধ্যে একটা ছবি ছিল নগেনের দাদামশাইয়ের ছবি, একটা ছবি ছিল নগেনের দিদিমার ছবি, আর তার পাশের ছবি ছিল নগেনের মামার ছবি। নগেন যেই তার মামার ছবিতে হাত রেখে বলতে যাবে যে মামা আমাকে ক্ষমা করো, ঠিক এমন সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। এই কথাটা বলতে গিয়ে নগেন থেমে যায় এবং তার চোখ মুখ পুরোপুরি বিস্ফোরিত থাকে। সে তখন পুরোপুরি ভাবে ভয় পেয়ে যায়, সে বাকি কথা বলতে পারে না, সে ইতস্তত বোধ করে। তারপর কি হয়েছিল সেইটা আমরা জানবো পরের ক্লাসে, এখনই আমরা জানছি না। ঠিক আছে, আকাঙ্ক্ষাটা রেখে দিলাম, আকাঙ্ক্ষাটা থাকুক ভেতরে, আমরা পরের ক্লাসে সব রহস্য উন্মোচন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আজকে যে পর্যন্ত পড়লাম সেই পর্যন্ত আমরা একটু কুইজ নিয়ে নিই আপনাদের কাছ থেকে। আমি একটা পোল জেনারেট করছি এবং আপনারা সবাই আপনাদের যার যার ডিভাইস থেকে মাউসের মাধ্যমে ক্লিক করে অথবা হাতের মাধ্যমে টাচ করে আপনারা কিন্তু অ্যান্সার দিয়ে দেবেন। আর ফেসবুক লাইভ থেকে যারা আছেন তারাও কিন্তু ক খ গ ঘ এভাবে করে কমেন্ট সেকশনে আমাদের অ্যান্সার গুলো জানিয়ে দিতে পারেন। অ্যান্সার কিন্তু আপনাদের কিন্তু টাইম অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো অ্যান্সার গুলো আমরা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ফারহান, হুমায়রা, মোহাম্মদ কবির, স্বপ্নিল, সুবা, ইমু প্রত্যেকেই অ্যান্সার গুলো দিয়ে দেবেন খুব ঝটপট। প্রথম প্রশ্নটা আছে, নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস? আমরা কিন্তু বলেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় একটি কিশোর উপন্যাস লিখেছেন তার জীবনে। জীবনে তিনি একটি মাত্র কিশোর উপন্যাস লিখেছিলেন, লেখক পরিচিতিতে পড়েছিলাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা পরেরটা, গল্পে উল্লেখিত নগেনের ডাক্তারের নাম কি ছিল বা সেই ডাক্তারটির নাম কি ছিল? তৈলচিত্রের ভূত গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? হ্যাঁ, কেন্দ্রীয় চরিত্রের নাম অবশ্যই নগেন, ডাক্তারের নাম ছিল পরাশর ডাক্তার। 1 নাম্বার প্রশ্নটা নিয়ে আপনাদের মধ্যে একটু হয়তোবা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, আমি পোলটি এন্ড করে দিয়েছি, আমি রেজাল্টটি আপনাদের মধ্যে শেয়ার করছি, দেখেন রেজাল্টটি দেখতে পারবেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে যেটার মধ্যে, সেটা আসলে আমাদের ভুল উত্তর। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস হচ্ছে মাঝির ছেলে। আমরা কিন্তু লেখক পরিচিতিতে পড়েছিলাম উনি জীবনে একটি কিশোর উপন্যাস লিখেছেন, যেই কিশোর উপন্যাসটির নাম হচ্ছে মাঝির ছেলে। তৈলচিত্রের ভূত হচ্ছে একটি কিশোর উপযোগী গল্প, এটা কোনো কিশোর উপন্যাস নয়। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি তাহলে অবশ্যই আমরা কিন্তু থামস আপ দিব। আচ্ছা, তো এখন আমরা সবাই একটু স্লাইডে চলে যাই। আবার একটু স্লাইডে চলে গেলে আমরা একটু বাড়ির কাজটা সম্পর্কে একটু দেখে নিব বা বুঝে নিব। দেখুন আমাদের এখানে অ্যান্সার গুলো আছে, দেখুন দেখেছেন, কিশোর উপযোগী উপন্যাস হচ্ছে মাঝির ছেলে। এরপর হচ্ছে ডাক্তারের নাম পরাশর ডাক্তার, আপনারা ঠিক উত্তর দিয়েছেন। এরপর হচ্ছে নগেন, হ্যাঁ এটাও ঠিক উত্তর দিয়েছেন, প্রথমটা হবে মাঝির ছেলে। যাই হোক, আমরা একটু বাড়ির কাজ দেখি। দেখেন আমরা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিব, অথবা আমরা খাতার মধ্যে চাইলে লিখে নিতে পারি, অথবা যদি তাও করতে না পারি চিন্তার কোনো কারণ নেই, আমাদের জাগো ফাউন্ডেশনের যে পেজ আছে সেই পেজে ফেসবুক লাইভটি রেকর্ডেড অবস্থায় থেকে যাবে এই ভিডিওটি, সেখান থেকে দেখেও আমরা এই বাড়ির কাজটি কিন্তু করে নিতে পারবো। দেখুন আমাদের সমাজে ভূতের পাশাপাশি আরো অনেক ধরনের কুসংস্কার আছে। আমাদের সমাজে রয়েছে এমন কয়েকটি কুসংস্কারের তালিকা প্রস্তুত করে। আমাদের সমাজে ভূতের কুসংস্কার যে শুধু আছে তা কিন্তু না, ভূতের পাশাপাশি আমরা অনেক সময় বলে মানুষ এরকম, আমি শুনেছি, আমি ছোটবেলায় শুনেছি, আপনারাও হয়তো বা শুনেছেন, যে কোন একটা শুভ কাজে যেতে হলে পেছন থেকে নাকি ডাকতে হয় না, পেছন থেকে পিছু ডাকা নাকি ভালো না, পেছন থেকে ডাকলে নাকি অমঙ্গল হয়। ঠিক আছে, এরপর হচ্ছে মনে করেন যে খেতে বসে যদি আপনি বিষম ছেঁকেন বা আপনার শ্বাসনালীতে যদি কোনো খাবার আটকে যায়, আপনি যদি মানে ওই সময় কাশি দেন প্রচন্ড পরিমাণে, তখন দেখা যাবে যে মুরব্বীর অনেক সময় বলে যে খেতে বসে কাশি উঠলে নাকি মানে তার কথা অন্য কেউ হয়তো বা মনে করছে এইরকম।
তো এরকম বেশ কিছু কুসংস্কার কিন্তু আমাদের সমাজের সাথে মিশে আছে। তো এই কুসংস্কার গুলো আমরা কি করব, আমাদের মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে একটু শুনে আমরা কিন্তু কুসংস্কার গুলো লেখার চেষ্টা করব। তো আশা করছি আপনাদের ক্লাসটি খুব ভালো লেগেছে, আপনারা এনজয় করেছেন। আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে তৈলচিত্রের ভূত গল্পের দ্বিতীয় অংশ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছে সবাই? ভালো আছি? সবাইকে আমাকে শুনতে পাচ্ছি সুন্দর করে? তাহলে মিস একটু থামস আপ দেখাই। ওকে, সবাই আমাকে শুনতে পাচ্ছে। আমার সাথে আছে ফারহান, সুভা, আমাদের সাথে আছে নতুন কিছু ফ্রেন্ড। আচ্ছা, আপনারা যারা আমার সাথে আজকে জয়েন করেছেন তাদের সবাইকে আমাদের ঘরে বসে শিক্ষা কার্যক্রমে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি কাশফি আহমেদ আছি আপনাদের সাথে। আমরা নিশ্চয়ই জানি যে আমরা আজকে কি করতে যাচ্ছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যার আজকে প্রথম একটি কি নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। আমরা কি জানি অধ্যায়টার নাম কি? কারা কারা জানি একটু হাত তুলে দেখি। আচ্ছা, অনেকেই বলছে যে আমরা জানি, অনেকেই বলছে জানি না। ওকে, সেজন্যই আমি বলি, যদি আপনারা আমাদের ক্লাসগুলো সম্পর্কে রেগুলারলি আপডেটেড থাকতে চান তাহলে কি করতে হবে আপনাদেরকে? তাহলে আপনাদেরকে সব সময় আমাদের যে জাগো ফাউন্ডেশন যে পেজটা আছে সেই পেজে লাইক দিয়ে শুরু করছি। ইতিমধ্যে যারা আমাকে লাইভে জয়েন করেছেন আপনারাও চাইলে কি করতে পারেন, আপনারাও চাইলে লাইক, কমেন্ট আর শেয়ার এর মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন। ওকে, তাহলে আমি এখন স্ক্রিন শেয়ার করব। যদি স্ক্রিনটি দেখা যায় আমাকে থামস আপ দেখাবেন। স্ক্রিনটি কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আমরা যে চ্যাপ্টারটি পড়বো আজকে সেই চ্যাপ্টারটির নাম কি? সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি বা আমাদের কি কোনো ধারণা আছে যে জিনিসটা কি? কেউ কি বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া, ঠিক আছে, আমি আবার বলছি, রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক কি হচ্ছে, ভিন্ন পদার্থ, এক বা একাধিক পদার্থ ভিন্ন পদার্থে রূপান্তরিত হচ্ছে। আমি রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা আরেকটু বলে দেই, যেটা আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়। রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আজকে কথা বলবো। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ কি হচ্ছে, ভিন্ন পদার্থে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। আর এই যে পদার্থ, মানে যে পদার্থগুলোকে নিয়ে আমরা বিক্রিয়া করব সেই পদার্থগুলোকে কি বলা হয় আমরা জানি? সেই পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক। আবার বলছি, আমরা যে সকল পদার্থ বা যেসব পদার্থ নিয়ে আমরা বিক্রিয়া করব, ঠিক আছে, বা যে পদার্থগুলোকে কি বলা হয়, সেই পদার্থগুলোকে বলা হয় কি, বিক্রিয়ক। অপর দিকে খেয়াল করবে, অপর দিকে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যেসব পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ বলে। আমি আবার বলছি, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে পুরাতন পদার্থগুলা, মানে আমাদের কাছে এক্সিস্টিং, মানে যে পদার্থগুলো ছিল সেই পদার্থগুলো কি করছে, নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, নিজেদের মধ্যে রিয়াকশন করে কি করছে, তারা নতুন পদার্থ উৎপন্ন করছে, ঠিক আছে। আর যেই পদার্থগুলোকে নিয়ে আমরা কাজ করি বা প্রয়োজনীয় উপকরণ, সেই উপকরণগুলোকে কি বলা হয়, সেই উপকরণগুলোকে বলা হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে যে নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে সেই পদার্থকে কি বলা হচ্ছে, উৎপাদ, ঠিক আছে। এখন আমাকে বলেন যে রাসায়নিক বিক্রিয়া নিয়ে যে আমি তিনটা কথা বললাম, বিক্রিয়ক কাকে বলে বা উৎপাদ কাকে বলে, আমরা কি বুঝতে পেরেছি সবাই?
যদি বুঝতে পারি মিসকে কনসেপ্ট দেখাবো। গ্রেট, আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সাথে যে পাঠ্য বইটা আছে সেটা খোলা রাখতে হবে। করবেন আমাদের আজকে প্রথম পার্ট কি, আমাদের আজকে প্রথম পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতীক, সংকেত ও যোজনী। আজকে আমরা কি করব, আজকে আমরা প্রতীক, সংকেত আর যোজনী এই তিনটা ব্যাপারে একদম বিস্তারিত জানার চেষ্টা করব। ক্লাস 7-এ অর্থাৎ সপ্তম শ্রেণীতে কিন্তু আপনারা কি করেছেন, পরমাণুর গঠন আপনাদের একটা চ্যাপ্টার ছিল, রাইট? হ্যাঁ, পরমাণুর গঠনে কিন্তু আপনারা অনেকেই জেনেছেন যে প্রতীক বলতে কি বুঝাচ্ছে বা অণু বলতে কি বুঝাচ্ছে। হয়তো সংজ্ঞাটা এত বিস্তৃত ভাবে দেওয়া ছিল না যতটা বিস্তৃত ভাবে আমরা আজকে জানতে পারবো, কিন্তু আমরা কিন্তু মোটামুটি জেনেছিলাম যে অক্সিজেনের অণু কয়টা, বা অক্সিজেনের সংকেত কি, বা হাইড্রোজেনের সংকেত কি। তাহলে চলো আজকে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করা যাক। ওকে, প্রথমেই চলে যাচ্ছি আমি প্রতীকের সাথে। প্রতীক কি খেয়াল করবেন, আমরা আগে জানি যে কি হয়ে থাকে, টোটাল মানে বিজ্ঞানীরা এই পর্যন্ত কয়টি মৌল আবিষ্কার করেছেন? বিজ্ঞানীরা এই পর্যন্ত 118টি মৌল আবিষ্কার করেছেন। এবং এই মৌলগুলোকে কিভাবে প্রকাশ করা হয়? মৌলগুলোকে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের নাম কি? হাইড্রোজেনের নাম তো হাইড্রোজেনই, কিন্তু এই হাইড্রোজেনকে কিভাবে প্রকাশ করা হচ্ছে? হাইড্রোজেনকে কিন্তু এইচ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে কি হলো, হাইড্রোজেনের যে নামটা, সেই নামের যে প্রথম অক্ষর এইচ, সেটা দিয়ে কি করা হচ্ছে? সেটা দিয়ে হাইড্রোজেন মৌলকে প্রকাশ করা হচ্ছে। অপরদিকে আমি যদি চিন্তা করি কি হিলিয়ামের কথা, এখন দেখো হিলিয়ামও কি দিয়ে শুরু হচ্ছে? এইচ দিয়ে শুরু হচ্ছে, রাইট? তাহলে এটা কি একটু কনফিউজিং না যে এইচ দিয়ে হাইড্রোজেনও শুরু হচ্ছে, আবার এইচ দিয়ে হিলিয়ামও শুরু হচ্ছে। এক্ষেত্রে কি করা হয়েছে, এই যে দেখো ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুটি অক্ষর দিয়ে, যেহেতু হাইড্রোজেনকে আমরা এইচ মানে কি একটি অক্ষর দিয়ে প্রকাশ করছি, অপরদিকে হিলিয়ামও কি হচ্ছে এইচ দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হিলিয়ামকে এইচ ই দিয়ে প্রকাশ করে থাকতে পারি। তোমাদের জন্য আমার কাছে একটা এক্সাম্পল আছে, খেয়াল করো। যেমন কি অক্সিজেন, অক্সিজেনকে কি দিয়ে চিহ্নিত করা হয়? ও দিয়ে, রাইট? এখানে আমরা কয়টা অক্ষর নিয়েছি? অক্সিজেনের নামের একটি অক্ষর নিয়েছি। অপরদিকে খেয়াল করো লিথিয়াম, লিথিয়ামকে কয়টা অক্ষর দিয়ে প্রকাশ করছি? লিথিয়ামকে কিন্তু আমরা দুইটা অক্ষর দিয়ে প্রকাশ করছি, রাইট? এল আই। এখন বলেন আমাকে এই যে প্রতীক কিভাবে, মানে এই যে মৌলগুলোর নামকরণ করা হয় বা প্রতীকী নামকরণ করা হয়, এটার মধ্যে কি আপনাদের কোনো কনফিউশন আছে? যদি না থাকে তাহলে আমাকে থামস আপ দেন, আমি হচ্ছে প্রতীকের যে সংজ্ঞাটা সেটা এবার আপনাদেরকে একটু বলে দিব। ওকে, তাহলে যদি আমরা এখন বলতে চাই যে প্রতীক কাকে বলে বা প্রতীকের সংজ্ঞা কি, আমরা কিন্তু সংজ্ঞাটা এভাবে দিতে পারি, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আপনারা চাইলে সংজ্ঞাটা তুলে নিতে পারেন। প্রতীক কাকে বলে? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলছি? প্রতীক বলছি। সেটা হতে পারে ইংরেজি অক্ষর বা ইংরেজি যে নাম আছে বা ল্যাটিন যে নাম আছে তার প্রথম একটা অক্ষর, হতে পারে তার প্রথম দুইটা অক্ষর, কিন্তু কি হবে না, দুইয়ের বেশি কখনো হবে না। আমি দেখছি এর মধ্যে অনেকেই লিখে ফেলছে, আর লাইভে যারা জয়েন করেছে তারাও চাইলে আমাকে জানাতে পারো কে কোথা থেকে, কোন জেলা বা স্কুল থেকে আমাকে জয়েন করেছো, আমাদের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে। ওকে, যদি লেখা হয়ে থাকে আমাকে একটু থামস আপ দিবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি প্রতীক নিয়ে, সরি প্রতীক শেষ, এরপরে আমরা কথা বলবো সংকেত নিয়ে। খেয়াল করবেন, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে? সংকেত বলা হয়ে থাকে। আমি আবার বলছি, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে? সংকেত বলা হয়ে থাকে। দেখো এখানে পার্থক্যটা দেখো, প্রতীক কি ছিল? প্রতীক ছিল মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, মানে একটা মৌল তার মধ্যে যে মানে তার যে পুরো নাম, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ কি? সিএ। এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়ামের প্রতীক। অপরদিকে সংকেতটা কি?
কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে? সংকেত বলা হয়ে থাকে। আমরা জানি মৌল বা যৌগ ছোট ছোট অণুর সমন্বয়ে গঠিত। এই অণুগুলোর সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে সংকেত। আমি যদি এখন তোমাদেরকে দুটো উদাহরণ দেই, আশা করি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এটা কি, কে বলতে পারবে? এটা হচ্ছে হাইড্রোজেন, রাইট? ওকে, এটা কি? এটা হচ্ছে অক্সিজেন। খেয়াল করবেন আপনারা, প্রথম স্লাইডটাতে কি ছিল? প্রথম স্লাইডটাতে কিন্তু আমি অক্সিজেনে শুধু ও দিয়ে প্রকাশ করেছিলাম, রাইট? সেটা কি ছিল? ওটা ছিল প্রতীক। এখন আমি অক্সিজেনকে কি দিয়ে প্রকাশ করছি বা হাইড্রোজেনকে কি দিয়ে প্রকাশ করছি? এখন আমি অক্সিজেন বা হাইড্রোজেনকে 2 দিয়ে বা H2 and O2 দিয়ে প্রকাশ করছি। এই যে 2, এই 2টা কি হচ্ছে? এই 2টা হচ্ছে সংকেত। কিসের সংকেত? অক্সিজেন। কারণ কি, অক্সিজেনে কয়টা অণু থাকে? যে অক্সিজেন মৌলটাতে 2টি অণু থাকে, যার জন্য এর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে? সংকেত বলা হয়ে থাকে। এখন আমাকে বলেন, এই যে প্রতীক আর সংকেতের মধ্যে পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? বুঝা গেছে? ওকে, বুঝা গেলে আমাকে একটু থামস আপ শো করবেন। গ্রেট। এখন আমি বলবো আপনারা একটু পাঠ্য বইতে যাবেন আপনাদের। দেখেন ওখানে কি লেখা আছে, খেয়াল করবেন। আবার কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে? সংকেত বলা হয়ে থাকে। যেমন হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2, অক্সিজেনের সংকেত হচ্ছে O2, আর হাইড্রোজেন ক্লোরাইড অণুর সংকেত হচ্ছে কি? HCl। আচ্ছা, এখন আমাকে বলেন, হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত HCl কেন? এখানে কোনো সংকেত নেই কেন? যেমন এখানে আমরা H2 দিচ্ছি, O2 দিচ্ছি, আমরা তো জানি যে হাইড্রোজেনের সংকেত হচ্ছে কি? O2। সেটা এখানে নাই কেন? সেটা নিয়ে আমরা এখনই বিস্তারিত জানবো। তার আগে আমরা জেনে নেই আমাদের যে আজকের পাঠ্য বিষয়ের আরেকটা টপিক ছিল যোজনী। যোজনী কাকে বলে? ওকে, যোজনী কাকে বলে? কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যা। আমি আবার বলছি, আপনারা চাইলে সংজ্ঞাটা তুলে নিতে পারেন। যোজনী কাকে বলে? কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে তার সংখ্যা। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নাই, কারণ এখনই আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো। আমরা কি নিয়ে কথা বলছি? হাইড্রোজেন ক্লোরাইড, রাইট? HCl। আমি আবার বলছি, HCl কিসের সংকেত? HCl হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত। তাহলে HCl এর সাথে কেন কোনো কি নাই? 2 বা 3, এই যে সংকেতগুলা, প্রতীকী সংকেতগুলা কেন নেই? খেয়াল করবেন, যৌগের হাইড্রোজেন ক্লোরাইড কি? হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে যৌগ। আমি আবার বলছি, মৌল আর যৌগের মধ্যে কি আছে? পার্থক্য আছে। মৌল জিনিসটা কি? মৌল জিনিসটা হচ্ছে কি, যেটা মাত্র একটি মাত্র অণুর বা পরমাণু সমন্বয়ে গঠিত। আর যৌগের ক্ষেত্রে কি হয়? কয়েকটা মৌল একসাথে হয়ে যে পদার্থটা গঠন করে সেটাই কি? যৌগ। তাহলে এই যে হাইড্রোজেন ক্লোরাইড, যেটাকে আমরা HCl বলছি, এখানে কয়টা পদার্থ আছে? এখানে 2টা পদার্থ আছে। একটা কি? হাইড্রোজেন, আবার অপরটা কি? অপরটা হচ্ছে ক্লোরাইড। এখন খেয়াল করবেন, মৌলের যোজনীর যে সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী মৌলগুলো কি হয়? একজন আরেকজনের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন খেয়াল করবেন, মৌলিক পদার্থের যে যোজনী, সেই যোজনীকে আমরা একটা হাতের সাথে তুলনা করতে পারি। যে মৌলের একটি হাত, তার কি হবে? মৌলের একটি হাত, তার যোজনীয় কি হবে? এক। এখন খেয়াল করবেন, হাইড্রোজেন আর ক্লোরাইড এই দুইটাই কিন্তু কি? এক যোজনী বিশিষ্ট। এর জন্য আমরা যদি হাইড্রোজেন ক্লোরাইডকে ভাঙি, আমরা কি পাবো? আমরা যখন হাইড্রোজেন ক্লোরাইডকে ভাঙবো, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা কি মাত্র হাইড্রোজেন আর একটি মাত্র কি পাচ্ছি? ক্লোরাইড পাচ্ছি। ঠিক আছে, তাহলে এদের যোজনী কি? এদের যোজনী হচ্ছে এক। কিন্তু এমন কি হতে পারে না যে যোজনী 2 বা হচ্ছে গিয়ে 3 সংখ্যা বিশিষ্ট যোজনী, 4 সংখ্যা বিশিষ্ট যোজনী? সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? চলে যাচ্ছি আমাদের অতি প্রয়োজনীয়, বা যেটাকে আমরা বলতে পারি কি, যার অপর নাম জীবন, পানির বিশ্লেষণে। এটা কিসের সংকেত? H2O। আমরা সবাই জানি এটা পানির সংকেত, রাইট? এখন এই পানিকে যখন আমরা ভাঙবো, তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা পাচ্ছি কি? এখানে অক্সিজেন কয়টি?
একটি, আর হাইড্রোজেনের পরিমাণ কয়টি? দুইটি। খেয়াল করবেন এই যে এই দুইটাকে যদি আমরা কি ধরি, এই দুইটাকে যদি আমরা অক্সিজেনের দুইটা হাত ধরি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটি অক্সিজেন পরমাণু কি করছে, তার দুই হাতের মাধ্যমে দুইটা হাইড্রোজেন পরমাণুকে কি করছে, আগলে রাখছে এবং এটার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? পানি উৎপন্ন করছে। খেয়াল করেন, আপনাদের যদি একটু পাঠ্য বইতে আসেন, দেখেন এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে, আমি ওখান থেকেই বলছি আপনাদেরকে। অক্সিজেনের যোজনী কত? 2। এখন দেখেন, অর্থাৎ অক্সিজেনের একটি পরমাণুর কয়টি হাত আছে? 2টি হাত আছে। আমি আবারও বলেছি যে যোজনীর সংখ্যাগুলো আমরা কিসের সাথে তুলনা করেছি? যোজনীর যে সংখ্যাগুলো আমরা এক একটি হাতের সাথে তুলনা করেছি। এখন এই যে অক্সিজেন, অক্সিজেনের কয়টা হাত? 2টা। কেন? কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই 2টা হাত দিয়ে অক্সিজেন কাকে আলগে রেখেছে? এই 2টা হাত দিয়ে অক্সিজেন হাইড্রোজেনকে কি করেছে? আলগে রেখেছে। এই 2টা হাত দিয়ে অক্সিজেন একযোজী বা এক হাত বিশিষ্ট 2টি হাইড্রোজেন পরমাণুকে ধরতে পারে। এই কারণে পানির সংকেত হচ্ছে কি? H2O। ক্লিয়ার? তাহলে দেখেন, আমরা কিন্তু জানতে পারলাম কি, 2 হাত বিশিষ্ট বা 2 যোজনী বিশিষ্ট অক্সিজেনের কথা। এখন এমন হতে পারে না যে 3 যোজনী বিশিষ্ট তো কোনো মৌল আছে, সেক্ষেত্রে এটার বিভাজনটা কিভাবে হবে? সেটা জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে এখন অ্যামোনিয়ার কাছে। অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। আবার আমি যদি আগের স্লাইডে চলে যাই, আমার খেয়াল করবেন এখানে আমরা কি কথা বলেছিলাম? এখানে আমরা কিন্তু পানি নিয়ে কথা বলেছিলাম। দ্যাট মিন্স পানির সংকেত কি? H2O। এখানে অক্সিজেন কি হচ্ছে? অক্সিজেন কিন্তু 2 যোজনী বিশিষ্ট বা 2 হাত বিশিষ্ট। অপরদিকে আমরা এখন কথা বলছি কি নিয়ে? অ্যামোনিয়া নিয়ে। সেখানে আমাদের কয়টা দেখা যাচ্ছে হাইড্রোজেনের সাথে? 3 লেখা। তার মানে আমরা এখন কথা বলবো কি নিয়ে? যেখানে 3 যোজনী বিশিষ্ট, সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। ওকে, অ্যামোনিয়াকে যদি আমরা ভাঙি তাহলে কি দেখতে পাচ্ছি? চিত্রটা কি আমরা দেখতে পাচ্ছি? সবাই দেখতে পেলে আমাকে একটু থামস আপ দেখাবেন। ওকে, আমি দেখছি যে চিত্রটা সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে গিয়ে NH3। এখানে খেয়াল করবেন, এখানে যে এনটা আছে আমাদের, তার কয়টা হাত? তার হচ্ছে 3টা হাত। খেয়াল করেন এন কি? এন হচ্ছে গিয়ে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। কিভাবে বুঝলাম? এই চিত্রটার মাধ্যমে। কারণ কি, নাইট্রোজেন 3 যোজনী বিশিষ্ট, সে তার 3টা হাতল দিয়ে 3টা হাইড্রোজেন পরমাণুকে কি করেছে? আগলে রেখেছে এবং তারা একসাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? অ্যামোনিয়া। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? এখন যদি মনে করেন যে কার্বন নিয়ে আমরা কথা বলছি, সাপোজ কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। এখন তাহলে কি হবে? কার্বন তার হাতটা দিয়ে কয়টা হাইড্রোজেনকে ধরতে পারবে? কার্বন তার হাত দিয়ে 4টা হাইড্রোজেন ধরতে পারবে। আমি যদি একটা উদাহরণ দিই আপনাদের কাছে আরো স্পষ্ট হবে ব্যাপারটা। মিথেন, CH4। ঠিক আছে, সি হচ্ছে গিয়ে কার্বন আর হাইড্রোজেন কি? H is for হাইড্রোজেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে, খেয়াল করবেন, সি এর কয়টা হাত আছে? 4টা হাত। সে তার 4টা হাত দিয়ে 4টা হাইড্রোজেন পরমাণুকে ধরে রেখেছে এবং তৈরি করছে কি? তৈরি করছে মিথেন। তাহলে এখন আমাকে বলেন, এই যে যোজনীর যে পুরা ব্যাপারটা, সেটা কি আমরা বুঝতে পেরেছি? আমরা যদি আবারও যোজনীর সংজ্ঞাটা আরেকবার যদি আপনাদেরকে তুলে ধরি, যদি খেয়াল করবেন যে কি হতে পারে, একটি মৌলের যোজনী হলো একটি পরমাণু কয়টি হাইড্রোজেনের পরমাণুর সাথে যুক্ত হচ্ছে তার সংখ্যা। মানে কি, হাইড্রোজেন কিন্তু কমন, রাইট? হাইড্রোজেন যোজনী কিন্তু এক। এটা কি কখনো চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। এই হাইড্রোজেন একবার নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছে, একবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, একবার কি করছে? কার্বনের সাথে বিক্রিয়া করছে। ঠিক আছে, কিন্তু তার যোজনী কিন্তু একই থাকছে। ভিন্ন যোজনী কাদের? ভিন্ন যোজনী হচ্ছে অক্সিজেনের, কার্বনের, বা আমরা যদি বলি নাইট্রোজেনের। তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু যোজনীর ধারণা আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হয়তো মিস কিভাবে মনে রাখবো যে কার যোজনী কত? সেইটার উত্তর আছে আপনাদের পাঠ্য বইয়ে। আপনারা পেজ নাম্বার যে 77 আছে, দেখেন লেখা আছে কয়েকটি যৌগ মৌল ও যৌগ মূলকের যোজনী। এটা কি করবেন? এটা আপনারা বাসায় ভালো করে পড়ে নিবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর তার আগে আমি হচ্ছে আপনাদের একটা কুইজ নিব।